আসসালামু আলাইকুম। উচ্চ মাধ্যমিক পর্যায়ে পরিসংখ্যান বিষয় সুপ্রিয় শিক্ষার্থীরা, পরিসংখ্যান প্রথম পত্রের আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে জানাচ্ছি স্বাগত। তো দ্বিতীয় অধ্যায়ের ধারাবাহিক আলোচনায় আজকে অষ্টম ক্লাসে আমরা গণসংখ্যা নিবেশন বিষয়ক কতিপয় সংজ্ঞা জানব। তো শিক্ষার্থীরা, এর আগে আমরা গণসংখ্যা নিবেশন প্রস্তুত করা শিখেছি। তো সেখানে আমরা জেনেছি গণসংখ্যা নিবেশন হচ্ছে মূলত একটি টেবিল। তো এই গণসংখ্যা নিবেশন সম্পর্কিত কতিপয় বিষয় সম্পর্কে আজকে আমরা জানব। তো শুরুতে আমরা জানব এক নম্বরে জানবো আমরা বহির্ভুক্ত গণসংখ্যা নিবেশন। বহির্ভুক্ত শ্রেণীসীমা বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। এখানে বহির্ভুক্ত বলতে কি বোঝায়? যে পদ্ধতিতে কোনো গণসংখ্যা নিবেশনের কোনো শ্রেণীর উচ্চ সীমাকে ওই শ্রেণীর অন্তর্ভুক্ত না ধরে তার পরের শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয় তাকে বহির্ভুক্ত গণসংখ্যা নিবেশন বলা হয়। অর্থাৎ উদাহরণের সাহায্যে যদি আমরা বোঝার চেষ্টা করি, মনে করো এটি একটি গণসংখ্যা নিবেশন, শ্রেণী ব্যবধান গণসংখ্যা। তো এটা যদি একটা গণসংখ্যা নিবেশন হয়, আমাদের 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50। মনে করো এখানে গণসংখ্যা আছে 2, এখানে 7, 9, 3। তো এটি যদি একটি গণসংখ্যা নিবেশন হয়, লক্ষ্য করো যে এই গণসংখ্যা নিবেশনের প্রত্যেকটা শ্রেণীর উচ্চ সীমা কিন্তু পরের শ্রেণীর নিম্ন সীমার সমান। এই যে উচ্চ সীমা নিম্ন সীমার সমান, প্রত্যেক শ্রেণীর উচ্চ সীমা পরের শ্রেণীতেও নিম্ন সীমায় একই মান। যদি এরকম হয় যে কোনো গণসংখ্যা নিবেশনের উচ্চ সীমা এবং তারপরের শ্রেণীর নিম্ন সীমায় একই রকম হয়, তখন কি করা হয়? ওই উচ্চ সীমা ওই মানটাকে আমরা ওই শ্রেণীতে না রেখে পরের শ্রেণীতে ধরি। এটাই হচ্ছে বহির্ভুক্ত শ্রেণীসীমা বিশিষ্ট একটি গণসংখ্যা নিবেশন। তাহলে বহির্ভুক্ত গণসংখ্যা নিবেশনে কি করা হয়? কোনো শ্রেণীর উচ্চ সীমাকে ওই শ্রেণীতে না ধরে তার পরের শ্রেণীতে আমরা অন্তর্ভুক্ত করে থাকি। এই জন্য বহির্ভুক্ত শ্রেণীসীমার সংজ্ঞা এরকম যে কোনো গণসংখ্যা নিবেশনের যদি উচ্চ সীমাকে ওই শ্রেণীতে না ধরে পরের শ্রেণীতে ধরা হয়, অর্থাৎ পরের শ্রেণীতে অন্তর্ভুক্ত করা হয়, তাহলে এই ধরনের গণসংখ্যা নিবেশনকে বলা হয় বহির্ভুক্ত শ্রেণীর গণসংখ্যা নিবেশন। তো এই ক্ষেত্রে বহির্ভুক্ত শ্রেণীসীমা বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের শ্রেণী ব্যবধানটা কিভাবে আমরা নির্ণয় করব? কোনো শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা যদি আমরা বিয়োগ করে যে মান পাবো সেটা হচ্ছে ওই শ্রেণীর, অর্থাৎ বহির্ভুক্ত পদ্ধতি বিশিষ্ট গণসংখ্যা নিবেশনের শ্রেণী ব্যবধান। তো শিক্ষার্থীরা, এরপরে আমরা জানব অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশনটা কি। অন্তর্ভুক্ত শ্রেণী বিশিষ্ট গণসংখ্যা নিবেশন, অন্তর্ভুক্ত শ্রেণীসীমা বিশিষ্ট গণসংখ্যা নিবেশন। তো অনেক সময় লক্ষ্য করো যে অনেক সময় আমরা এরকম গণসংখ্যা নিবেশন পেয়ে থাকি যে 19, 29, 39, 49। লক্ষ্য করো যে এটি একটি গণসংখ্যা নিবেশন। এই গণসংখ্যা নিবেশনের একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীতে লক্ষ্য করো যে একটি শ্রেণীর উচ্চ সীমা পরের শ্রেণীর নিম্ন সীমার মধ্যে পার্থক্য আছে। যেমন এটা 19-এ শেষ, 20-এ শুরু হয়েছে পরের শ্রেণী। এটা লক্ষ্য করো, দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 29, তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 30। তাহলে এরকম গণসংখ্যা নিবেশন হলে, অর্থাৎ একটি শ্রেণীর উচ্চ সীমা ও তারপরে শ্রেণীর নিম্ন সীমার মধ্যে পার্থক্য থাকলে বুঝবো যে এটা হলো আমাদের অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন। তাহলে অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন বলতে আমরা কি বুঝবো? কোনো শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমাকে যদি ওই শ্রেণীর অন্তর্ভুক্ত ধরা হয়, অর্থাৎ
উচ্চ সীমা এবং নিম্ন সীমার মধ্যবর্তী সমস্ত মান যদি ওই শ্রেণীতেই অবস্থান করে, তাহলে এই ধরনের গণসংখ্যা নিবেশনকে বলা হবে অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন। তো অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে কোনো শ্রেণীর উচ্চ সীমা এবং তারপরে শ্রেণীর নিম্ন সীমার মধ্যে পার্থক্য থাকে। যেমন এই গণসংখ্যা নিবেশনে লক্ষ্য করো, প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 19, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 20। এই দুটি মানের পার্থক্য আছে, তাই এটি অন্তর্ভুক্ত পদ্ধতির। অনুরূপভাবে দ্বিতীয় শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 29, তৃতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 30। এর মধ্যে পার্থক্য আছে। তার মানে কি, যেহেতু পার্থক্য আছে সেহেতু এটি হলো অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশন। আর অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশনের ক্ষেত্রে শ্রেণীর সীমা, অর্থাৎ একটা শ্রেণী থেকে আরেকটা শ্রেণীর মধ্যে কতটুকু ব্যবধান হবে সেটা আমরা কিভাবে বের করব, সেটা বের করে নেওয়া হচ্ছে কোনো শ্রেণীর নিম্ন সীমা থেকে তারপরে শ্রেণীর নিম্ন সীমা বাদ দিলে, অর্থাৎ কোনো শ্রেণীর নিম্ন সীমা থেকে তার পূর্বের শ্রেণীর নিম্ন সীমা যদি আমরা বাদ দেই, তাহলে যে মান পাবো সেটা হচ্ছে আমার শ্রেণী ব্যবধান। যেমন এই গণসংখ্যা নিবেশনের দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 20, 20 থেকে যদি প্রথম শ্রেণীর নিম্ন সীমা 10 বিয়োগ করি, অর্থাৎ 20 থেকে 10 বিয়োগ করলে যে মান পাবো সেটাই হলো আমার শ্রেণী ব্যবধান। অথবা আমরা উচ্চ সীমা থেকে উচ্চ সীমা বিয়োগ করতে পারি, এই সীমা থেকে এটা বিয়োগ করলেও যেটা পাবো সেটা হচ্ছে আমার অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশনের শ্রেণী ব্যবধান। তো এরপরে আমরা জানবো 3 নম্বর শ্রেণী মধ্য বিন্দু। তো শ্রেণী মধ্যবিন্দুটা কি? শ্রেণী মধ্যবিন্দু অর্থাৎ যে শ্রেণীগুলো দেওয়া থাকবে, মনে করো এই শ্রেণীগুলো আমার দেওয়া আছে। তো দ্বিতীয় শ্রেণী, মনে করো প্রথম শ্রেণী আমরা কল্পনা করলাম যে প্রথম যে শ্রেণীটা আছে 10 থেকে 19, এই শ্রেণীর মাঝামাঝি একটা মানকে বলা হয় শ্রেণী মধ্যবিন্দু। তো শ্রেণী মধ্যবিন্দু কি? কোন শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমার যোগফলকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি, ভাগ করলে যে মান পাবো সেই মানটাই হলো আমার শ্রেণী মধ্যবিন্দু। তো আমরা এই টেবিলে যদি আমরা শ্রেণী মধ্যবিন্দু বের করি, শ্রেণী মধ্যবিন্দু যদি আমরা এই গণসংখ্যা নিবেশনের শ্রেণী মধ্যবিন্দু বের করি, তাহলে প্রথম শ্রেণীর লক্ষ্য করো, প্রথম শ্রেণী হলো আমার 10 থেকে 19। এই শ্রেণী মধ্যবিন্দু যদি আমরা বের করতে চাই, তাহলে কিভাবে বের করব? প্রথম শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ দিব। তাহলে নিম্ন সীমা হচ্ছে 10, উচ্চ সীমা হচ্ছে 19। তা 10 আর 19 যোগ করে যা হবে তাকে আমরা 2 দিয়ে ভাগ করব। ভাগ করলে আমাদের যে মানটা হবে সেটা হচ্ছে 14.5। এই 14.5 আমার হলো প্রথম শ্রেণীর মধ্যবিন্দু। অনুরূপভাবে দ্বিতীয় শ্রেণী যে আছে 20 থেকে 29, তো 20 আর 29 যোগ দিব, 2 দিয়ে ভাগ দিব। ভাগ করলে যে মানটা আমাদের আসবে সেটা হচ্ছে 24.5। এভাবে পর্যায়ক্রমে সবগুলো শ্রেণীর আমরা মধ্যবিন্দু বের করতে পারি। তাহলে শ্রেণী মধ্যবিন্দুটা কি? শ্রেণী মধ্যবিন্দু হচ্ছে কোন শ্রেণীর উচ্চ সীমা আর নিম্ন সীমা যোগ করলে যে মান পাবো তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে একটি মান পাবো, সেই মানটি হলো আমার শ্রেণী মধ্যবিন্দু। তো এইভাবেই শ্রেণী মধ্যবিন্দু বের করতে হয়। এরপরে আমরা জানবো আপেক্ষিক গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যা। আপেক্ষিক গণসংখ্যা কাকে বলা হয়? কোনো একটি গণসংখ্যা নিবেশনের কোনো শ্রেণীর গণসংখ্যাকে যদি আমরা মোট গণসংখ্যা দিয়ে ভাগ করি, ভাগ করলে যে মান পাবো তাহলে সেই মানটি হলো আমার আপেক্ষিক গণসংখ্যা। মনে করো যে আমার এই গণসংখ্যা নিবেশনের আপেক্ষিক গণসংখ্যা আমরা বের করব। মনে করো প্রথম শ্রেণী আমার এইটা 10 থেকে 19। তো 10 থেকে 19 শ্রেণীর গণসংখ্যা কত? গণসংখ্যা হচ্ছে 2। আমার মোট গণসংখ্যা বের করতে হবে। আপেক্ষিক গণসংখ্যা বের করতে হলে আগে মোট গণসংখ্যাটা বের করতে হবে। আমরা জানি সবগুলো গণসংখ্যা যোগ করলে যেটা হয় সেটা হচ্ছে মোট গণসংখ্যা, যাকে n দ্বারা, বড় n দ্বারা প্রকাশ করা হয়। তো এগুলো আমরা যদি সব যোগ দেই তাহলে হবে 12, 19, 21।
21 সবগুলো গণসংখ্যা আমরা যোগ করলে পাইলাম 21। তাহলে আমরা প্রথম শ্রেণীর যদি আপেক্ষিক গণসংখ্যাটা বের করতে চাই তাহলে কিভাবে বের করব? এই শ্রেণীর গণসংখ্যাকে অর্থাৎ এই 2কে যদি আমরা মোট গণসংখ্যা দিয়ে ভাগ করি, ভাগ করলে যে মান পাবো সেই মান ভাগ করলে আমরা একটা মান পাবো, মানটি হবে এরকম 0.09। তাহলে 0.09 হলো আমার প্রথম শ্রেণী অর্থাৎ 10 থেকে 19 শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা। অনুরূপভাবে দ্বিতীয় শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা আমরা বের করতে পারবো। দ্বিতীয় শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা কিভাবে বের করব? এই শ্রেণীর দ্বিতীয় শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করব। তাহলে 7কে আমরা যদি 21 দিয়ে ভাগ করি, ভাগ করলে যে মান পাবো সেই মানটি হলো ওই শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা। এভাবে ধারাবাহিকভাবে প্রত্যেকটা শ্রেণীর আমরা আপেক্ষিক গণসংখ্যা বের করতে পারি। তাহলে আপেক্ষিক গণসংখ্যার সংজ্ঞা কিরকম হবে? আপেক্ষিক গণসংখ্যা হচ্ছে কোনো শ্রেণীর গণসংখ্যাকে যদি মোট গণসংখ্যা দিয়ে ভাগ করি, ভাগ করলে যে মান পাবো সেই মানটিকে বলা হবে আমাদের আপেক্ষিক গণসংখ্যা। তো এরপরে আমরা জানবো শতকরা গণসংখ্যা। শতকরা গণসংখ্যা নিয়ম বের করার নিয়ম হচ্ছে কোনো শ্রেণীর, মনে করো প্রথম শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাবো তাকে 100 দ্বারা গুণ করতে হবে, করলে একটি মান পাবো, সেই মানটি হলো শতকরা গণসংখ্যা। মনে করো আমরা এই মানটি বের করব, শতকরা গণসংখ্যার প্রথম শ্রেণীর শতকরা গণসংখ্যা আমরা বের করব। তাহলে কিভাবে বের করব? এর জন্য গণসংখ্যা কত? 2। 2কে মোট গণসংখ্যা কত? 21। 21 দিয়ে ভাগ করলে যে মান পাবো তাকে আবার 100 দিয়ে গুণ করতে হবে, করলে যা পাবো সেটা হচ্ছে 9.52। 9.52। তাহলে প্রথম শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা আসতেছে আমাদের 9.52। তাহলে এটাই হলো প্রথম শ্রেণীর আপেক্ষিক গণসংখ্যা। অনুরূপভাবে বাকি শ্রেণীগুলোর জন্য আমরা আপেক্ষিক গণসংখ্যা বের করতে পারি। তাহলে শতকরা গণসংখ্যা বের করতে পারি। তাহলে শতকরা গণসংখ্যা বের করার নিয়ম হচ্ছে, শতকরা গণসংখ্যার সংজ্ঞা এরকম: কোনো শ্রেণীর গণসংখ্যাকে মোট গণসংখ্যা দিয়ে ভাগ করলে যে মান পাবো তাকে 100 দ্বারা গুণ করতে হবে, গুণ করলে একটি মান পাবো, এই মানটি হলো শতকরা গণসংখ্যা। তো শতকরা গণসংখ্যাকে যেহেতু এটি শতকরা, তাই একে আমরা পার্সেন্টেজে উল্লেখ করতে হবে। এই মানগুলোকে আমাদের পার্সেন্টেজে উল্লেখ করতে হবে। এই মান পরপর সবগুলো মান আমরা এইভাবে বের করব। তো এরপরে আসতেছে আমাদের গণসংখ্যা ঘনত্ব। গণসংখ্যা ঘনত্ব কাকে বলা হয়? গণসংখ্যা ঘনত্ব। তো গণসংখ্যা ঘনত্ব সংজ্ঞা এরকম: কোনো একটি শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান দ্বারা ভাগ করলে যে মান পাওয়া যায় তাকেই গণসংখ্যা ঘনত্ব বলা হয়। তাহলে গণসংখ্যা ঘনত্ব সমান সমান কি হবে? সমান সমান হবে কোনো শ্রেণীর গণসংখ্যা ভাগ ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান। ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান। তাহলে সংজ্ঞা অনুসারে যদি আমরা প্রথম শ্রেণীর গণসংখ্যা ঘনত্ব যদি বের করি, তাহলে গণসংখ্যা ঘনত্ব কত হবে? প্রথম শ্রেণীর গণসংখ্যা ঘনত্ব তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা কত? কোন শ্রেণীর গণসংখ্যা? প্রথম শ্রেণীর গণসংখ্যা আমার 2। 2কে ভাগ করতে হবে কত? এই শ্রেণীর শ্রেণী ব্যবধান। তো শ্রেণী ব্যবধান কত? এই 10 থেকে 19 থেকে 10 বিয়োগ করলে যত হবে সেটাই আমার শ্রেণী ব্যবধান, অথবা পরপর দুটি শ্রেণীর নিম্ন সীমা বিয়োগ করলে যা পাবো সেটাই শ্রেণী ব্যবধান। তাহলে এই 20 থেকে 10 বিয়োগ করলে কত হবে? 10 আসবে। 10 দিয়ে ভাগ করলে, 2কে 10 দিয়ে ভাগ করলে যে মান পাবো সেটাই আমার ওই শ্রেণীর গণসংখ্যার ঘনত্ব। প্রথম শ্রেণীর গণসংখ্যা ঘনত্ব আমাদের আসবে 0.2।
এভাবে পরপর সবগুলো শ্রেণীর আমরা গণসংখ্যা ঘনত্ব বের করতে পারবো। তাহলে গণসংখ্যা ঘনত্ব কাকে বলা হয়? গণসংখ্যা ঘনত্ব হচ্ছে কোন শ্রেণীর গণসংখ্যাকে ওই শ্রেণীর শ্রেণী ব্যবধান দিয়ে ভাগ করলে যে মান পাবো তাকে ওই শ্রেণীর গণসংখ্যা ঘনত্ব বলা হয়ে থাকে। প্রকৃত শ্রেণীসীমা। প্রকৃত শ্রেণীসীমাটা কি সেই সম্পর্কে আমরা জানি। প্রকৃত শ্রেণীসীমা তখনই বের করতে হয় যখন গণসংখ্যা নিবেশনটি অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে। যখন গণসংখ্যা নিবেশনটি অন্তর্ভুক্ত পদ্ধতি থাকবে তখন আমার প্রকৃত শ্রেণীসীমা বের করতে হয়। বা প্রকৃত শ্রেণীসীমা আমাদের অনেক কাজে লাগে। যেমন আয়তলেখ অঙ্কন করতে আমাদের প্রকৃত শ্রেণীসীমা লাগবে, মধ্যমা বের করতে, প্রচুরক বের করতে আমাদের প্রকৃত শ্রেণীসীমা বের করতে হবে। তাহলে প্রকৃত শ্রেণীসীমা কখন বের করব? যখন একটি গণসংখ্যা নিবেশন অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তখন প্রকৃত শ্রেণীসীমা বের করতে হবে। লক্ষ্য করো আমাদের যে গণসংখ্যা নিবেশনটি দেওয়া আছে তার শ্রেণীগুলো কি পদ্ধতির আছে? অন্তর্ভুক্ত পদ্ধতির আছে। কারণ অন্তর্ভুক্ত পদ্ধতিতে আমরা কি জেনেছি যে কোনো শ্রেণীর উচ্চ সীমা পরের শ্রেণীর নিম্ন সীমার ব্যবধান থাকে। যেমন এটা ব্যবধান আছে, এটা 19-এ শেষ 20-এ শুরু, 29-এ শেষ 30-এ শুরু। তাহলে এর থেকে এর ব্যবধান আছে, এর থেকে এর ব্যবধান আছে, তাই এটি হলো অন্তর্ভুক্ত পদ্ধতির। তো এই অন্তর্ভুক্ত পদ্ধতির গণসংখ্যা নিবেশনটি আমরা কিভাবে বহির্ভুক্ত করতে হয় অর্থাৎ প্রকৃত শ্রেণীসীমা বের করতে হয় সেটা আমরা দেখব। প্রকৃত শ্রেণীসীমা, আমি আবারও বলতেছি যে একটি গণসংখ্যা নিবেশন যদি অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে কিছু কিছু ক্ষেত্রে আমাদের তাকে বহির্ভুক্ত করে নিতে হবে। তো এই বহির্ভুক্ত করে নেওয়ার যে পদ্ধতি সেটাই হচ্ছে প্রকৃত শ্রেণীসীমা। তো প্রকৃত শ্রেণীসীমা বের করে নেওয়া হচ্ছে কোনো শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমার কোন শ্রেণীর উচ্চ সীমা এবং তারপরে শ্রেণীর নিম্ন সীমার মানদ্বয়ের পার্থক্যকে যদি আমরা 2 দিয়ে ভাগ করি তাহলে যে মান পাবো সেটা কি করব? প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমার সাথে বিয়োগ করব, উচ্চ সীমার সাথে যোগ করব। যোগ করলে একটি মান পাবো, সেই মানটি হচ্ছে আমার প্রকৃত শ্রেণীসীমা। লক্ষ্য করো যে আমার প্রথম শ্রেণীর উচ্চ সীমা হচ্ছে 19, দ্বিতীয় শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 20। তাহলে পরপর এই 2 শ্রেণীর উচ্চ সীমা এবং নিম্ন সীমার আমার পার্থক্য কত? এই 20 থেকে 19 যদি বাদ দেই আমরা, 20 থেকে 19 বাদ দিলে যে মান পাবো সেটা হচ্ছে 1। এখন এই 1 কে আমাদের 2 দিয়ে ভাগ করতে হবে। 2 দিয়ে ভাগ করলে যে মান পাবো সেটা হচ্ছে 0.5। এই 0.5 কি করতে হবে? প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমাগুলোর সাথে বিয়োগ করতে হবে এবং ঊর্ধ্ব সীমার সাথে যোগ করতে হবে। তাহলে প্রথম শ্রেণীর নিম্ন সীমা হচ্ছে 10। 10 থেকে আমরা যদি 0.05 বাদ দিই তাহলে আমাদের আসবে 9.5। তাহলে আমার প্রকৃত শ্রেণীসীমার ক্ষেত্রে প্রথম শ্রেণীর নিম্ন সীমা হবে 9.5। তারপর থেকে চিহ্ন থাকবে, ঊর্ধ্ব সীমার সাথে কি করতে হবে? এই 0.5 যোগ দিতে হবে। তাহলে ঊর্ধ্ব সীমার সাথে যদি আমরা 0.5 যোগ দেই অর্থাৎ 19-এর সাথে যদি 0.5 যোগ দেই তাহলে কত আসবে? 19.5 আসবে। 19.5 হবে ওই শ্রেণীর ঊর্ধ্ব সীমা। এভাবে প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমার সাথে 0.5 বিয়োগ দেব এবং ঊর্ধ্ব সীমার সাথে 0.5 যোগ দেব। যোগ দিলে যে মানগুলো পাবো তা হবে আমাদের এই শ্রেণী ব্যবধানের প্রকৃত শ্রেণী সীমা। তো এইভাবে প্রকৃত শ্রেণীসীমা বের করতে হয়। তাহলে প্রকৃত শ্রেণীসীমা কাকে বলা হয়? যদি কোনো গণসংখ্যা নিবেশন অন্তর্ভুক্ত পদ্ধতি থাকে তাহলে কোনো শ্রেণীর নিম্ন সীমার সাথে তার পূর্বের শ্রেণীর ঊর্ধ্ব সীমা বিয়োগ করলে যে মান পাবো তাকে 2 দিয়ে ভাগ করতে হবে। ভাগ করলে যে মান পাবো সেই মানটা প্রত্যেকটা শ্রেণীর নিম্ন সীমা থেকে বিয়োগ করতে হবে এবং ঊর্ধ্ব সীমার সাথে যোগ করতে হবে। যোগ করে যে নতুন আমার নিম্ন সীমা এবং ঊর্ধ্ব সীমা পাবো সেটি হচ্ছে প্রকৃত শ্রেণীর সীমা। তো এইভাবে প্রকৃত শ্রেণীসীমা নির্ণয় করতে হয়। এরপরে আমরা জানব ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যাটা হলো
এভাবে বের করতে হয়, ক্রমযোজিত গণসংখ্যা। ক্রমযোজিত গণসংখ্যা এই শিরোনাম দেখে আমরা বুঝতে পারতেছি যে ক্রমযোজিত গণসংখ্যা কিছুই না, এটাও একটি গণসংখ্যা। তাই এই গণসংখ্যাকে কি করতে হবে? ক্রমযোজিত মানে ক্রমান্বয়ে যোগ করতে হবে। এই গণসংখ্যাকে ক্রমান্বয়ে যোগ করে করে যা পাবো আমরা এখানে বসাবো, বসালে যে মান পাবো সেটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রথম শ্রেণীর গণসংখ্যা আমার যদি 2 আছে, এই 2টা আমার এখানে বসায় দিতে হবে। এখন এই 2 এর সাথে এই 7 যোগ করলে যা হবে 9, 9 আমরা দ্বিতীয় শ্রেণীতে বসাবো। অনুরূপভাবে এই 9 এর সাথে এই 9 যোগ করলে যা হবে এখানে বসাবো। আবার এই 18 এর সাথে এই 3 যোগ করব, করে যা হবে এখানে বসাবো। এখানে কি করলাম আমরা? এই গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে যোগ করে করে আমরা এটা বের করলাম। তো এটাই হচ্ছে ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা কিছুই না, ক্রমযোজিত গণসংখ্যাও এক ধরনের গণসংখ্যা। এটাতে আমরা কি করব? গণসংখ্যাগুলোকে ক্রমান্বয়ে যোগ করে করে ধারাবাহিকভাবে এভাবে বসাবো, বসালে যে মান পাবো এগুলো হচ্ছে আমাদের ক্রমযোজিত গণসংখ্যা। তো লক্ষ্য করো, এই ক্রমযোজিত গণসংখ্যা আমরা উপর থেকে যোগ করে করে নিচের দিকে আসছে এই জন্য। তাহলে এই ধরনের ক্রমযোজিত গণসংখ্যাকে বলা হবে ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা। অর্থাৎ উপর থেকে যোগ করে করে আমরা যে ক্রমযোজিত গণসংখ্যাটা পাবো সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা। আরেকটা গণসংখ্যা আমরা বের করতে পারি, সেটা হচ্ছে নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা কি করা হবে? নিচ থেকে আমরা যোগ করে করে উপরের দিকে উঠব। অর্থাৎ এখানে 3 আছে, এখানে 3 বসায় দেব। এই 3 এর সাথে এই 9 যোগ করব, যা হবে এখানে লিখব। এই 9 12 এর সাথে এটা যোগ দিব, যা হবে এখানে লিখব। এই তারপরে এটার সাথে এটা যোগ করে যা হবে এখানে লিখব। এটা আমরা নিচ থেকে যোগ করে উপর দিকে উঠেছি, তাই এটি হলো নিম্নমুখী ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে ক্রমযোজিত গণসংখ্যা 2 ধরনের হয়, একটা হচ্ছে নিম্নমুখী আর একটা হলো ঊর্ধ্বমুখী। যেটা উপর থেকে যোগ করে করে আসবো সেটা হচ্ছে ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা, আর যেটি নিচ থেকে যোগ করে করে যাব সেটি হচ্ছে ঊর্ধ্বমুখী ক্রমযোজিত গণসংখ্যা। তো শিক্ষার্থীরা, গণসংখ্যা নিবেশন সম্পর্কিত কতিপয় সংজ্ঞা আমরা আজকে জানলাম। তো শিক্ষার্থীরা, আজকের ক্লাস এ পর্যন্তই। আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানাচ্ছি। সকলকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।